আইন তো সবার জন্যই সমান হওয়ার কথা। ওনাদের নেতা যদি মামলার আসামি হয়ে যাবজ্জীবনের একটা আসামি হয়ে ঝামেলাবিহীন ভাবে এসে রাষ্ট্র প্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, আমার নেত্রী কেন আসতে পারবে না? আইন কি আসলে ওনারা নিজেদের জন্য একরকম আর অন্যদের জন্য একরকম? এটা কি ওনারা তৈরি করছেন নিজেদের মতো করে? যদি নিজেদের মতো করে আইন তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটার প্রতিবাদ হবে। সাধারণ জনগণ বসে থাকবেন না, আওয়ামী কর্মীরা বসে থাকবেন না, তারা প্রতিবাদ করবেন। কারণ আইন তো আমাদের সবার জন্য প্রযোজ্য। আপনার জন্য যেটা আইন আমার জন্য তো একই আইন হওয়ার কথা। তো বিষয়টা তো এমনই। শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের আগে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আইন তো সবার জন্যই সমান হওয়ার কথা। যদি শেখ হাসিনা আত্মসমর্পণ করার আগেই গ্রেফতার হয়ে থাকেন, এরকম কথা আইনমন্ত্রী বলে থাকেন, ওনার যিনি নেতা জনাব তারেক রহমান, আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী, উনিও তো আমার জানা মতে যাবজ্জীবন আসামি ছিলেন। উনি তো 15 দিনের আন্দোলন শেষ হলেন, 2 মাস পরে উনি বাংলাদেশে আসলেন এবং নির্বাচন করলেন, নির্বাচিত হলেন এবং উনি কিন্তু এখন একজন রাষ্ট্রপ্রধান। শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে কিন্তু আইন সাধারণ জনগণ বলেন, মন্ত্রী মিনিস্টার বলেন আর প্রাইম মিনিস্টার বলেন, সবার জন্য কিন্তু একই সমান হওয়ার কথা। আইন যদি তারেক রহমানের জন্য এত শিথিলের আইন হয়, জননেত্রী শেখ হাসিনার জন্য তো একই হওয়ার কথা। উনি যাবজ্জীবনের আসামি হওয়া সত্ত্বেও উনি যদি সরাসরি কোনো ঝামেলা ছাড়া এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন, উনি তো একজন অপরাধী ছিলেন, আমরা জেনেছি। আমার নেত্রীর উপরে যে অপরাধগুলোর বিভিন্ন ব্লেম দিচ্ছেন ওনারা, এটা তো প্রমাণিত হয়নি, এখনো কিন্তু প্রমাণিত হয়নি। ছাত্র হত্যা করেছেন। আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার উপরে যে অপরাধের অভিযোগ আছে সেই অভিযোগগুলো অস্বীকার করছেন, কিংবা এই অভিযোগগুলো সত্য নয়? এরকম না, সত্য নয় তো। ধরেন আমি একটা জায়গাতে আমি চুরি করেছি, চুরি করার পরে আমি যতক্ষণ জনগণ না জানতো ততক্ষণ আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতাম। যখন আমি নিজে বলছি যে আমি তো চুরিটা করেছি, তখন কি যার উপরে দায়টা আমি চাপিয়েছিলাম সে স্বীকার করবে? আর জননেত্রী শেখ হাসিনার আন্দোলন পরে উনি দেশ ছেড়ে যাবার পরে আপনারা দেখবেন এনসিপি থেকে শুরু করে আরো ওনাদের পক্ষে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বলেছেন অমুক মেট্রো রেলে আমরা আগুন দিয়েছি, অমুক পুলিশকে মেরে আমরা ঝুলিয়ে রেখেছিলাম, 7.62 রাইফেল ওনারা ইউজ করেছেন। অনলাইনে অনেক সময় গুজব ওনারা না গুজব না, ওনারা টক শোতে এসে তো আপনার বুক ফুলিয়ে, যেমন নাসির উদ্দিন পাটোয়ারি উনি বলেছেন এই আন্দোলনকে আমরা বেগবান করতে বাংলাদেশের বিভিন্ন স্থাপনাকে আমরা হামলা করেছি। যেমন সারজিৎ বলেছিলেন এরকম বিষয়। বিএনপির ছাত্র দলের আপনার নোয়াখালী জেলার একজন আছে, উনি প্রকাশ্যে বলছেন যে ঢাকাতে যাত্রাবাড়িতে যে পুলিশগুলো হত্যা হয়েছে নিজে দাঁড়িয়ে থেকে আমি নেতৃত্ব দিয়ে করিয়েছি, এরকম কিন্তু বলেছে। তারা এই হত্যাকাণ্ড, এই মেসাকার সবকিছু তারা স্বীকার করার পরে একটা প্রাক্তন সরকার কেন এটার দায়ভার নিবে? 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে ছাত্র জনতার উপরে গুলি চালাতে বলেনি হাসিনা? না, প্রশ্নই ওঠে না। ওইখানে যখন কোটা আন্দোলন হয়েছিল, আপনি জানবেন কিনা, আমার দল আওয়ামী লীগের আমরা যারা আছি কর্মী, আমরাও কিন্তু এটাকে সাপোর্ট করে মাঠে ছিলাম। 24-এর আন্দোলন তো কোটা আন্দোলন দিয়ে শুরু হলো না, যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল আমরা কিন্তু আওয়ামী লীগেরও আপনি জেনে থাকবেন অনেক কর্মী, ছাত্রলীগ বা যুবলীগ বা যারা আছেন, আমরা অনেকেই এই আন্দোলনের সমর্থন দিয়েছিলাম, মাঠেও ছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা তো দেখেছি যে লাঠিসোঁটা হাতে হেলমেট বাহিনী, তারা এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। হেলমেট বাহিনী, রাইট, হেলমেট বাহিনী, ছাত্রলীগ না তো। হেলমেট বাহিনী কারা এটা আমরা সবাই জানি। এটা জামাত, এটা শিবির, এটা এনসিপি, হেলমেট বাহিনী। আমরা তো যতটুকু জানতাম 16 বছর ধরেই মানুষ বলতেন যে হেলমেট বাহিনী ছাত্রলীগ, হাতুর বাহিনী ছাত্রলীগ, এইগুলো তো ছাত্রলীগেরই কর্মকাণ্ড ছিল। আপনি এটা জামাত শিবির কিংবা শিবিরের নেতা কর্মীদের উপরে দায়িত্ব। আমি বলি, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যে অরাজকতা হচ্ছে, বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সারজিৎ, হাসনাত,